দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া স্মৃতি। মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন, নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সকালে রোহিঙ্গা সংকট নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে প্রস্তাবগুলো উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল প্রায় 12 লাখের রোহিঙ্গা, যে সংখ্যা এখন অন্তত 15 লাখের বেশি। মানবিক কারণে বাংলাদেশ এই বিপুল সংখ্যক মানুষকে ঠাঁই দিয়েছে। 2017 সাল থেকে এখনও কোনো রোহিঙ্গাকে সেদেশে ফেরত পাঠাতে পারেনি। এমন বাস্তবতায় কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। মূল অধিবেশনের শুরুতে আরাকানে মিয়ানমার সামরিক জান্তা ও বিভিন্ন সংগঠনের নির্যাতনে নিহত রোহিঙ্গা সদস্যদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের এই আয়োজন। তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে নির্যাতনে ঘর ছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। এখন সময় এসেছে প্রত্যাবাসনের। On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing of the entire Rohingya population. প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক মহলে সকল চেষ্টা জারি রাখতে হবে। I acknowledge the continued support, assistance and solidarity of the donors, our partners, UN agencies, international organizations and friends across the globe to the Rohingyas sheltered in Bangladesh. We greatly value your compassion and continued partnership for the Rohingyas. এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও এই সংকট সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। We urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe and dignified, voluntary and sustainable return to their homes in Rakhine as soon as possible. এর আগে বক্তব্যের শুরুতে দেশের চলমান পরিস্থিতিও তুলে ধরেন আগত অতিথিদের সামনে। বলেন, দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। And the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে সমুদ্র পাড়ে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে এই কক্সবাজার সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশ আর রোহিঙ্গাদের এত বড় বোঝা বয়ে বেড়াতে চায় না। তবে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ভূমিকা, সেটি বারবার স্পষ্ট করেছেন তার বক্তৃতায়। তিনি আশা করছেন, একদিকে মানবিক সহায়তা যেমন অব্যাহত থাকবে, পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের ফলেই রোহিঙ্গারা ফিরতে পারবেন তাদের নিজ দেশে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রেস বিবৃতিতে এই প্রশংসা করা হয়। এতে বলা হয়েছে, মিয়ানমারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সহিংসতার শিকার রোহিঙ্গারাও রয়েছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র থমাস টমি পিক্ট বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সামরিক জান্তার নির্যাতন থেকে বাঁচতে 2017 সালের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 13 লাখ রোহিঙ্গা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কনসুলেট অফিসের সামনে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হয়রানির চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুক পোস্টে তিনি এই নিন্দা জানিয়েছেন। এতে শফিকুল আলম আরও বলেছেন যে কেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তা দলটির কর্মী সমর্থকদের কর্মকাণ্ডেই প্রমাণ হয়েছে। এর আগে রোববার জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কনসুলেট অফিস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মাহফুজ আলম
অনুষ্ঠানের প্রবেশের আগ মুহূর্তে কনসুলেট অফিসের সামনে জড়ো হয় আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীরা। এ সময় স্লোগান দিয়ে তথ্য উপদেষ্টাকে হেনস্থার চেষ্টা করে তারা। এক পর্যায়ে ভেঙে ফেলা হয় কনসুলেট ভবনের কাচের দরজা। পরে পরিস্থিতি সামাল দেয় নিউ ইয়র্ক পুলিশ। ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, ঢাকার এমন অবস্থানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন যে ৭১-এর গণহত্যা পাশ কাটিয়ে কোনো আস্থার সম্পর্ক গড়া সম্ভব নয়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে বিবেচনা করবে বাংলাদেশ। স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক থাকলেও সতর্ক থাকতে হবে সম্পর্কের গভীরতা নিয়ে। আহমেদ রেজা রিপোর্ট। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে তিনটি বিষয় অমীমাংসিত থাকে। এক, আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা প্রার্থনা। ২, ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার। এবং ৩, অভিন্ন বিপুল সম্পদে বাংলাদেশের ন্যায়সঙ্গত অংশ ফিরে পাওয়া, যার নিষ্পত্তি এখনো হয়নি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বাংলাদেশ সফরে দাবি করেন অমীমাংসিত সমস্যার দুবার সমাধান হয়েছে। ইসাক দার প্রথমবার সমাধানের সময় উল্লেখ করেন ১৯৭৪ সাল, যখন সফরে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। পরবর্তী সময় হিসেবে উল্লেখ করেন ২০০২ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের সফরের কথা। তবে কোনোবারই আনুষ্ঠানিকভাবে গণহত্যার দায় স্বীকার করেনি ইসলামাবাদ। রোববার ইসাক দারের ব্রিফিংয়ের পরই পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে একমত নয় বাংলাদেশ। আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত। তাহলে পররাষ্ট্র দপ্তরের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। জানান, ৭১-এর গণহত্যা এড়িয়ে আস্থার সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়। এই তিনটা বিষয়কে বাদ দিয়ে বা পাশ কাটিয়ে সম্পর্কের উন্নয়ন বা সম্পর্কের নর্মালাইজেশন কোনো অবস্থাতে সম্ভব নয়। বিশেষ করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের গণহত্যার সময় সংগঠিত গণহত্যার দায় স্বীকার এবং সেই জন্য ক্ষমা প্রার্থনা। বিশ্লেষকরা বলেন, গণহত্যার নৈতিক দায় না নিলে বাণিজ্যিক সম্পর্ক থাকলেও ঘনিষ্ঠতা বাড়ানো সম্ভব নয়। এটা দুই ভাবে দেখা যায়, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল রিলেশনশিপ, আর একটা হচ্ছে ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ। আপনি যতক্ষণ পর্যন্ত সেই অপরাধের দায় না নেবেন, ক্ষমা না চাইবেন, বাংলাদেশের মানুষ ক্ষমা না করবে, ততক্ষণ তো সম্পর্কটা বিশ্বাসের জায়গাতে যাবে না। কাজে আপনি বিশ্বাসের সম্পর্ক, আস্থার সম্পর্ক করতে চান, তাহলে আপনাকে সেখান থেকে শুরু করতে হবে। অমীমাংসিত ইস্যুতে ঐক্যমত্যের উদ্যোগ নিতে হবে পাকিস্তানকে। সেটি তাদের বাণিজ্যিক সম্পর্কে নতুন দিক উন্মোচনের ক্ষেত্র তৈরি করতে পারে। আমরা যেটা চাচ্ছি পাকিস্তানের কাছে সেটা হলো দায় স্বীকার এবং ক্ষমা প্রার্থনা, এবং বিশ্বে এরকম বহু নজির আছে। এই স্পষ্ট যে অবস্থান তারা নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথা সরকারের পক্ষ থেকে, আমি মনে করি পুরো দেশেরই এই পজিশন হওয়া উচিত। আমরা তো বলছি না তোমার কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দেওয়া, আমরা বলছি তোমরা একটা ক্ষমা চাও, দায়িত্বটা নেও যে হ্যাঁ অপরাধ একটা হয়েছে, আমরা যুক্ত ছিলাম তার সাথে, আমরা ক্ষমা চাইছি, তোমরা আমাদের ক্ষমা করে দাও। তাই তো হয়। বাংলাদেশ তো এতক্ষণই যেতে রাজি আছে। আগামী মাসেই পাকিস্তানের আরও একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছে বাংলাদেশে। দেশের স্বার্থ বিবেচনায় রেখেই ঢাকা ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস বিশ্লেষকদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বুয়েট শিক্ষার্থীর উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলার হুমকির অভিযোগে শাহবাগে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়ের কাছে যাব সেখানকার পরিস্থিতি জানতে। বিজয়, এই যে এত রাতে হুট করে বিক্ষোভ মিছিলের কারণ কি আসলে? এটি কি পূর্ব পরিকল্পিত ছিল? স্মৃতি, এটি মোটেও পূর্ব পরিকল্পিত ছিল না। আমরা যেমনটি এখানে এসে জানতে পেরেছি কিছুক্ষণ আগেই আসলে বুয়েটের শিক্ষার্থীদের উপর আমরা যেমনটি জানতে পেরেছি যে ডিপ্লোমা শিক্ষার্থীদের কয়েকজন যারা এই বিষয়টি নিয়ে আসলে আন্দোলন চলছে, যে বিষয়টি নিয়ে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বুয়েট ইঞ্জিনিয়ার অর্থাৎ যারা আসলে 4 বছরের অনার্স কোর্স করে তাদেরকে আসলে ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদেরকে টেকনিশিয়ান, এই বিষয়টি নিয়ে যে একটি ঝামেলা চলতেছে সেই ঝামেলাকে কেন্দ্র করেই কিন্তু কিছু
কিছুদিন ধরেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যারা বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আন্দোলন করছে রাস্তায় নামছে কিছুদিন ধরেই। তো সেই বিষয় নিয়েই আসলে হুমকি দেওয়া হয়, হত্যার হুমকি এবং গলা কেটে জবাই করার একটি হুমকিও তারা অভিযোগ করছেন। তো সেই প্রেক্ষিতে কিন্তু আসলে সেই হুমকির প্রতিবাদেই কিন্তু তারা আসলে আজকে এই বিক্ষোভ মিছিলটি আসলে করছে। তারা বুয়েট থেকে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ হয়ে এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যে তারা আসলে আমাদের সাথে তাদের দাবি দেওয়া বা তারা আসলে কি চায় সেগুলো নিয়ে আমাদের সাথে কথা বলবে এবং পরবর্তীতে আসলে আমরা আসলে জানাতে পারবো যে তারা আসলে কি চায়। এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু আসলে বুয়েটের শিক্ষার্থী দিয়ে মোটামুটি অবরোধই বলা চলে, কারণ যে পরিমাণ শিক্ষার্থী আসলে আমরা দেখতে পাচ্ছি এইটার প্রতিবাদে। এখন পর্যন্ত আমি রাস্তা শিক্ষার্থীদের দ্বারা আসলে আটকে রাখা হয়েছে এবং এখন তারা আসলে এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে তারা আসলে প্রতিবাদ জানানোর চেষ্টা করছে, তারা জানাচ্ছে এবং তারা আসলে কিছুক্ষণ পরে আমাদের সাথে অফিসিয়ালি ব্রিফ করে কথা বলবে। এরপরে আমরা আসলে তাদের বিস্তারিত আরো জানাতে পারবো। স্মৃতি। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীদের সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর দোহায়। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সাথে প্রবাসী যুবদল সমর্থক বৃন্দ মত বিনিময়ে অংশ নিয়েছেন। সভাপতিত্ব করেছেন সেখানে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আর মামুন খান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন যুবদল নেতা আব্দুর রহিম বাদশাহ এবং আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে সেখানে ছিলেন আব্দুল মোনায়েম মুন্না। কাতার যুবদলে যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেছেন তিনি। আরও বক্তব্য রাখেন সে সময় আমানত হোসেন, আব্দুল্লাহি মুমিন চৌধুরী, সোহেল খান এবং নাসির উদ্দিন সহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। বাহরাইনে বিভিন্ন দেশের নাগরিক এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে প্রায় 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক বাংলাদেশির বিরুদ্ধে। অভিযোগ, টাকা আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে এসেছেন মমিনুল ইসলাম নামের ওই ব্যক্তি। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা তিনি। রোববার দেশটির আড়ত শহরে মমিনুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী প্রবাসীরা। তারা জানান যে বাহরাইনে কিছু প্রবাসীর সঙ্গে মিলে একটি সমিতি চালু করেছিলেন অভিযুক্ত মমিনুল, পালন করছিলেন সমিতির দায়িত্বভার। ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন কায়দায় টাকা ধার নিয়ে প্রায় 30,000 বাহরাইনি দিনার বা প্রায় 1 কোটি বাংলাদেশি টাকা পরিশোধ না করেই বাহরাইন থেকে দেশে পালিয়ে যান। এরপর দেশে খোঁজ খবর নিয়ে জানা যায় যে সৌদি আরবে চলে গেছেন প্রতারক মমিনুল। সংবাদ সম্মেলনে ছিলেন মোহাম্মদ স্বপন হাজারি, মাইনুদ্দিন মজুমদার, কাজী রোমন, আব্দুল হালিম সহ অন্যান্য ভুক্তভোগী এবং সাংবাদিকেরা। সদস্যবৃন্দ, সংবাদ সম্মেলন প্রতারক মমিনুলের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে শুনছি এই প্রতারক সৌদিতে অবস্থান করতেছে। যদি কোনো ব্যক্তি সৌদি তার সন্ধান পান, আমাদেরকে সন্ধান দিলে আমরা তাকে উপযুক্ত সম্মান করব। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইতেছি আমাদের এই টাকাগুলো কিভাবে উদ্ধার করা যায়। বাংলাদেশ সরকার আমাদেরকে যেন সহযোগিতা করে, বাহরাইন এমবাসি যেন আমাদেরকে সহযোগিতা করে। এমবাসিতে যখন যাব যাতে করে আমাদেরকে সহযোগিতা করা হয়, আর মমিনুল হক যাতে করি এই বাংলাদেশে না বিশ্বের কোথাও কোনো স্থান না পায়, কেউ সহযোগিতা না করে এবং উনাকে যাতে করে ধিক্কার জানায় সবাই। ভারতে প্রবেশের সময় বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণা চেষ্টাকালে 2 ভুয়া সাংবাদিক সহ 3 জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তারা বৈধভাবে সীমান্ত পারাপারকারীদের আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা জঙ্গি তকমা দিয়ে নানাভাবে হেনস্থা করত। আটককৃতদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কৃষ্ণগঞ্জ আদালত। সম্প্রতি দুদেশের সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সাথে এমন বেশ কয়েকটি প্রতারণার ঘটনা ঘটেছে। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো প্রতিবেদন। দর্শনা গেদে সীমান্ত দিয়ে শনিবার মেডিকেল ভিসায় বৈধভাবে ভারতে প্রবেশ করেন 4 বাংলাদেশি নাগরিক। সীমান্তে সংরক্ষিত এলাকা পার হওয়ার পরপরই তাদের ঘিরে ধরে সাংবাদিক ও গোয়েন্দা পুলিশ পরিচয়ধারী কয়েকজন। এ সময় ওই বাংলাদেশি নাগরিকদের আওয়ামী লীগ কর্মী আবার জঙ্গি তকমা দিয়ে গ্রেফতারের ভয় দেখাতে থাকেন তারা।
এক পর্যায়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিষয়টি মিটমাট করার চাপ দিতে থাকে কথিত সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের দলটি। আচরণ সন্দেহজনক মনে হলে শুরু হয় বাকবিতণ্ডা। ঘটনাস্থলে এগিয়ে যায় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান। অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে আটক করা হয় সাংবাদিক এবং গোয়েন্দা পরিচয়ধারী ৩ ভারতীয়কে। কথাবার্তার অসঙ্গতি থেকে জানা যায় ভুয়া পরিচয় দিচ্ছিলেন তারা। আটকের পর কৃষ্ণগঞ্জ থানায় নেওয়া হয় ৩ প্রতারককে। জব্দ করা হয় একটি গাড়ি। আটককৃতরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, কলকাতা ও বারাসাতের বাসিন্দা। কৃষ্ণনগর জেলা আদালতের নির্দেশে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সীমান্ত পার হওয়া বাংলাদেশি নাগরিকদের সাথে প্রতারণার এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসের বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।